আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন আক্তার জুয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমাদের আলোচনা শুরু করা যাক। এখানে আলোচনার শুরুতে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের পূর্ববর্তী আলোচনাগুলোতে ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে এর আগে আমরা দুটি ভগ্নাংশের কিভাবে যোগ করা হয় তা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভগ্নাংশের যোগ সম্পর্কে আলোচনা করব, তবে তা কথার অঙ্কে, কথার সমস্যায়, কথা বিশিষ্ট সমস্যায়। তাহলে আমাদের এখানে একটি সমস্যা দেওয়া আছে, তা হলো 3 সমস্ত 4-এর 3 মিটার, 3 সমস্ত 4-এর 3 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 সমস্ত 4-এর 3 এটা একটা মিশ্র ভগ্নাংশ। মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? এখানে বলা আছে যে 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা দেওয়া আছে। এই দুইটি ফিতাকে যদি আমি একসাথে করি তাহলে এদের মোট দৈর্ঘ্যটা কত হবে তা বের করতে হবে। যেহেতু এখানে আমাদের মোট করতে বলা হয়েছে, তাহলে এই দুটি দৈর্ঘ্য আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, যেহেতু মোট করতে বলা হয়েছে বা একত্রে বলা হয়েছে। তাহলে সমাধান আমরা কি করব? যেহেতু একত্রে বের করতে হলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার যোগ করলে ফিতা দুটির দৈর্ঘ্য একত্রে পাবো। 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার যোগ করলে আমরা ফিতা দুটির দৈর্ঘ্য কি পাবো? একত্রে পাবো। একত্রে কত মিটার হবে তা পাবো। তাহলে আমরা যোগ করি 3 সমস্ত 4-এর 3 যোগ 2 সমস্ত 3-এর 1। 3 সমস্ত 4-এর 3 যোগ 2 সমস্ত 3-এর 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কি 3 সমস্ত 4-এর 3 একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে আগে যোগ করার নিয়মে আমাদের কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়মটা কি? আমাদের আগে পূর্ণ সংখ্যার সাথে হরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3 4 12। এই যে 12, সেই 12-র সাথে আমাদের লবটাকে কি করতে হবে? যোগ করতে হবে। 12-র সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত? 15। আর হর কি থাকবে? সবসময় একই থাকবে, যোগ। এখানেও তাই, হর আমাদের কত? 3, তাহলে 3 ঠিক থাকবে। এবং উপরের সংখ্যার ক্ষেত্রে আগে পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করব। 3 দুগুণে 6, তার সাথে আমার লব কি, উপরের লব কি 1 যোগ হবে, তাহলে 7। এখন এই যে আমাদের মিশ্র ভগ্নাংশে যোগ করতে হবে 4-এর 15 যোগ 3-এর 7, এই দুটো ভগ্নাংশকে যোগ করতে হলে এখন আমাদের কি করতে হবে? এই দুটো ভগ্নাংশকে যোগ করতে হলে আগে আমাদের কি করতে হবে? এই দুটি ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। কিসে? সমহর বিশিষ্ট। সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে আগে এই ভগ্নাংশ দুটির যে হর আছে সেই দুটির আগে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। এই দুটি ভগ্নাংশের হর কত কত? একটি ভগ্নাংশের হর হচ্ছে 4, অপর ভগ্নাংশের 3। এখন যদি এই দুটি ভগ্নাংশের লসাগু করি তাহলে লসাগু আমাদের কত বেরোবে? 12। লসাগু করি তাহলে কত বেরোবে? 12। তাহলে লসাগু আমরা জানি দুটি ভগ্নাংশকে যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব তখন তাদের যে লসাগুটা বের হবে সেই লসাগুটাই হবে ওই ভগ্নাংশ দুটির হর, ওই ভগ্নাংশ দুটির হর। তাহলে এখানে আমাদের 4 ও 3-এর লসাগু কত বের হচ্ছে? 12। তাহলে 12 হচ্ছে এই ভগ্নাংশ দুটির হর, 12 হচ্ছে এই দুটি ভগ্নাংশের হর। তাহলে ভগ্নাংশ দুটির হর হবে কত? 12। এখন আমাদের 12 4, এই যে ভগ্নাংশ দুটি হর 12, এখানে 4কে আমরা কত দ্বারা গুণ করলে 12 পাবো? 3 দ্বারা। সেই 3কে আমাদের উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এক কথায় এই যে লসাগু 12 বের হলো আমাদের, এই 12কে আবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 3। 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কত বেরোবে? 3। এই 3কে আমার উপরের লব দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। উপরের লব দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 15 গুণ 3 যোগ একই নিয়মে আবার 12কে 3 দ্বারা ভাগ করব। 12কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 4। এই 4কে আবার উপরের লব কত আমার? 7, সাথে সাথে কি করব? গুণ করব। তাহলে 4 গুণ 7। এরপরে দেখো, যদি আমরা 9কে 5 দ্বারা গুণ করি 5 লং 45, আর নিচে আমাদের 12, হর ঠিকই থাকবে, যোগ 4 7
28, নিচে আমাদের হর ঠিকই থাকবে। তাহলে দেখো এই যে দুটি ভগ্নাংশ হয়েছে, এই দুটি ভগ্নাংশের হর কি একই, তাহলে এই দুটি ভগ্নাংশ কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন এই সমহর দুটি বিশিষ্ট ভগ্নাংশকে আমরা সহজেই যোগ করতে পারবো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটিকে যোগ করার নিয়ম কি, আমাদের হর সবসময় ঠিক থাকবে এবং লব দুটি, তাদের লব দুটিকে কি করতে হবে, শুধু যোগ করতে হবে। তাহলে হর দুটি ভগ্নাংশের হর কত আছে 12, তাহলে 12 ঠিক থাকবে এবং এদের লব দুটিকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 45-এর সাথে আমাকে যোগ করতে হবে কত 28, 45-এর সাথে যদি 28কে যোগ করি তাহলে আমার কত বেরোবে 73, আর নিচে কত 12। এখন দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু এর লব বড় হর ছোট, তাহলে যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করতে পারি, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। এখন যদি এই ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে বেরোবে 6 সমস্ত 12 1, 6 সমস্ত 12 1। তাহলে ফিতা দুটির দৈর্ঘ্য একত্রে কত হবে, 6 সমস্ত 12 1 মিটার। ফিতা দুটির দৈর্ঘ্য একত্রে কত হবে, 6 সমস্ত 12 1 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের দুইটি ভগ্নাংশ যোগ করার নিয়ম কি, আগে যদি ভগ্নাংশ দুটির হর আলাদা হয় তাহলে আবার আমাদের প্রথমে ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। এরপরে দেখি আরেকটি, এর পরবর্তী সমস্যা আমরা দেখি। এর পরবর্তী সমস্যা আমাদের বলা হয়েছে, গীতার কাছে 1 সমস্ত 6-এর 5 লিটার এবং মামুনের কাছে 8-এর 13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি। এখানে দেখো গীতার কাছে বলা আছে 1 সমস্ত 6-এর 5 লিটার, 1 সমস্ত 6-এর 5 লিটার ও মামুনের কাছে 8-এর 13 লিটার জুস আছে। এখন কার জুসের পরিমাণ বেশি তা আমাদের বের করতে হবে। তাহলে সমাধান করি। এর সমাধান কি হবে, গীতার জুস আছে, গীতার জুস আছে কত 1 সমস্ত 6-এর 5 লিটার। যেহেতু এটা একটা মিশ্র ভগ্নাংশ, মিশ্রকে আমরা অপ্রকৃত করব, তাহলে অপ্রকৃত করলে কি হবে, 6কে 6, তার সাথে আমাদের কত যোগ করতে হবে 5, 5 যোগ করলে কত হবে 11, আর হরটা আমাদের যেহেতু 6 তাহলে হর 6 ঠিক থাকবে। তাহলে 1 সমস্ত 6-এর 5কে আমরা যদি অপ্রকৃত করি তাহলে হবে 6-এর 11 লিটার। আর মামুনের জুস আছে কত 8-এর 13 লিটার। এখন দেখো এই যে দুটি ভগ্নাংশ আছে, এই দুটি ভগ্নাংশের কিন্তু লব বা হর একই নয়, এরা সমলব বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয়। যদি সমলব বিশিষ্ট হতো বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হতো তাহলে আমরা সহজেই বলতে পারতাম যে কোন ভগ্নাংশটি বড় বা কার কাছে বেশি জুস আছে। তাহলে যেহেতু ভিন্ন ভগ্নাংশ, ভিন্ন হর এবং ভিন্ন লব বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে এদেরকে কি করব, এদেরকে প্রথমে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। কিসে, সমহরে। তাহলে গীতা ও মামুনের জুসকে আমরা সমহরে প্রকাশ করি, গীতা ও মামুনের জুসকে আমরা সমহরে প্রকাশ করি। তাহলে সমহরে প্রকাশ করতে গেলে প্রথমে গীতার জুস কত 11, 6-এর 11, 6-এর 11। এখানে আমাদের গীতার জুসের হর কত 6 আর মামুনের জুসের হর কত 8। তাহলে এই যে 6 এবং 8 আছে, এই হর দুটির আমরা প্রথমে সমহরে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। কি করতে হবে, লসাগু। সমহরে প্রকাশ করতে গেলে আমাদের লসাগু করলে কত বেরোচ্ছে 24, কত বেরোচ্ছে 24। এই যে 24কে আমি 6 দ্বারা ভাগ করলে কত হবে 4। এই 24কে এখন দেখো, এই 24কে 6 দ্বারা ভাগ করলে কত হবে 4। তাহলে 4 দ্বারা যদি আমি এই 11কে গুণ করব, 4 দ্বারা 6কে গুণ করব, তাহলে 4 6 24, 4 11 44। অনুরূপভাবে এক কথা আমাদের এখানে এই যে লসাগু, এই দুটো লসাগু যত আসতেছে, এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশের হরকে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে তা ওই লসাগুর সমান হয়, ওই লসাগুর সমান হয়। তাহলে আমার যেহেতু লসাগু বের হচ্ছে 24, তাহলে 6কে কত দ্বারা গুণ করলে আমার 24 বেরোবে, 6কে 4 দ্বারা গুণ করলে 24 বেরোবে। কিন্তু এখানে 4 তো আমি শুধু 6কে গুণ করব না, 4 যে সংখ্যা দ্বারা আমি 6কে গুণ করব সেই সংখ্যা দ্বারা আমার উপরেও গুণ করতে হবে। এক কথায় সেই সংখ্যা দ্বারা আমার একবার লবকে এবং সেই সংখ্যা দ্বারা আমার একবার হরকে গুণ করতে হবে। তাহলে 11 গুণন 4, 6 গুণন 4, তাহলে 4 11 44, 6 4 6 24। তাহলে আমার গীতার জুসের পরিমাণ হলো 24-এর 44। এরপরে মামুনের জুসকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। মামুনের জুসকে যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এখানে লক্ষ্য করো 8, যেহেতু আমাদের লসাগু কত 24, তাহলে 8-এর সাথে কত গুণ করলে আমাদের 24 বেরোবে 3। তাহলে 3 দ্বারা আমি লবকে একবার গুণ করব, 3 দ্বারা আমি একবার হরকে গুণ করব। 8 গুণ 3 আর 13 গুণ 3, তাহলে 13-র সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে 39, 8 দিয়ে 3কে গুণ করলে 24। এখানে দেখো, তাহলে দেখো আমার এই দুটো ভগ্নাংশ কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। তাহলে গীতার জুসের ভগ্নাংশ হচ্ছে 24-এর 44 এবং
মামুনের জুসের পরিমাণ হচ্ছে 24/39। যেহেতু আমাদের এখানে দেখো, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা তত বড়। আবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা কি বড়। তাহলে এখানে দেখো, আমাদের প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 44, দ্বিতীয় ভগ্নাংশের, এক কথায় গীতার ভগ্নাংশের লব হচ্ছে 44, মামুনের 39। যেহেতু 44 > 39, 44টা 39-এর চেয়ে বড়, তাহলে 24/44টা কি হবে, 24/39-এর চেয়ে বড়, 24/39-এর চেয়ে বড়। এই যে আমরা 24/44টা বলতেছি যে 24/39-এর চেয়ে বড়, এই 24/44টা কার জুসের পরিমাণ? গীতার। আর গীতার জুসের পরিমাণ আমরা জানি কত, আমাদের সমস্যায় দেওয়া আছে কত, 1/5, 1/5। আর 24/39 টাকার মামুনেরটা দেওয়া আছে কত, 8/13। তাহলে আমরা লিখতে পারি যে 1/5 বড় হচ্ছে 8/13 হচ্ছে। তাহলে যেহেতু গীতার জুসটা বড়, গীতার জুসের পরিমাণ বড় বেশি, তাই গীতার জুসের পরিমাণটা বেশি, গীতার জুসের পরিমাণ বেশি। তাহলে গীতার জুসের পরিমাণটা বেশি। এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে, এই যে আমরা এখন এখান থেকে বের করলাম যে গীতার জুসের পরিমাণটা বেশি, আমরা জানলাম গীতার জুসের পরিমাণ বেশি, কিন্তু কতটুকু বেশি তা আমাদের বের করতে হবে, কতটুকু বেশি। এখন এখানে লক্ষ্য করি, এখানে বলা আছে কতটুকু বেশি থেকে বলা হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। কারণ কোনো জিনিস থেকে আরেকটা জিনিস কত বড় বা কত ছোট যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হলে আমাদের, আমরা জানি কি, বড় থেকে সবসময় ছোটটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে মামুনের অপেক্ষা গীতার জুস বেশি, মামুনের অপেক্ষা গীতার জুস বেশি। তাহলে গীতার জুসের পরিমাণ ছিল আমার, মিশ্রকে অপ্রকৃত করে কত ছিল, 6/11 বিয়োগ মামুনের ছিল 8/13। এই যে দুটো ভগ্নাংশকে বিয়োগ করার ক্ষেত্রে আমরা যোগের নিয়ম করব, আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই সমস্যায় কিন্তু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পূর্বেই প্রকাশ করেছি, যা ছিল গীতার জুসের পরিমাণ ছিল 24/44 মাইনাস বা বিয়োগ 24/39। তাহলে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হরটা ঠিকই থাকবে, লব দুইটা কি হবে, বিয়োগ হবে। তাহলে 44 বিয়োগ 39, তাহলে লিটার সমান সমান, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 5, 24/5, আর হর কত হবে 24, তাহলে অ্যান্সার বেরোবে 24/5। তাহলে যেহেতু আমাদের লব ছোট এবং হর বড়, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে গীতার এত লিটার জুস কি আছে, বেশি আছে, গীতার এত লিটার জুস বেশি আছে, গীতার এত লিটার জুস বেশি আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম যে আমরা কোনো ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের আগে ওই ভগ্নাংশ দুটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে আগে ওই ভগ্নাংশ দুটির বা ভগ্নাংশ তিনটির যে হরগুলি থাকবে তাদের লসাগু নির্ণয় করতে হবে, তাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এর পরবর্তী সমস্যায় যাই। এর পরবর্তী সমস্যা হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা গুণ। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কি গুণ, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আমাদের একটা ভগ্নাংশ যদি কোনো একটা পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছে 1, 2, 3, 4, এই সংখ্যাগুলোকে আমরা বলতেছি পূর্ণ সংখ্যা। কোনো ভগ্নাংশকে এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের কি হবে, কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রাখবো এবং লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। লবকে কি করব, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। অর্থাৎ কোনো ভগ্নাংশে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, কোনো ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, ভগ্নাংশটা কি হবে, ভগ্নাংশটার উপরে থাকে কি লব, নিচে থাকে হর। এই ভগ্নাংশটাকে যদি আমি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে নিয়ম হবে হরটা সবসময় ভগ্নাংশের হরটা কি ঠিক থাকবে, ভগ্নাংশের হরটা ঠিক থাকবে। আর এই লবটা এই পূর্ণ সংখ্যার সাথে কি হবে, গুণ হবে। এই লবটা কি হবে, পূর্ণ সংখ্যার সাথে গুণ। অর্থাৎ লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ হর। যেমন এখানে দেখো একটা ভগ্নাংশ 3/2, তার সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করেছি আমি কত, 5। তাহলে নিয়ম কি হবে, হর কত এই ভগ্নাংশের 3, তাহলে হরটা আমার ঠিক থাকবে। আর এই যে পূর্ণ সংখ্যা এখানে কত, পূর্ণ সংখ্যাটা কত 5, এই 5টা কি হচ্ছে এই ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, ভগ্নাংশের লব 2 গুণ 5। তাহলে কোনো ভগ্নাংশকে যখন আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব, তার নিয়মটা হচ্ছে কোনো ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে ভগ্নাংশের হরটাকে
ঠিক রাখতে হবে এবং তার লবকে সেই পূর্ণ সংখ্যার সাথে কি করতে হবে, গুণ করতে হবে, তার লবকে সেই পূর্ণ সংখ্যার সাথে গুণ করতে হবে। তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা কয়েকটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথম সমস্যাটা দেখো, প্রথম সমস্যার ক্ষেত্রে দেওয়া আছে 9 এর 4 গুণ 2, 9 এর 4 গুণ 2। এখানে দেখো 9 এর 4 এটা একটা ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। যেহেতু লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তার সাথে আমি গুণ করব 2। 2 কি? একটা পূর্ণ সংখ্যা। 2 পূর্ণ সংখ্যা। যেহেতু যে সকল সংখ্যা আমরা হিসাব করতে পারতেছি সেই সংখ্যাগুলোকে আমরা কি বলতেছি? পূর্ণ সংখ্যা। তাহলে 2 পূর্ণ সংখ্যা। এখন তাহলে যেহেতু পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ করতে হলে আমাদের নিয়ম কি? হরটা ঠিক রাখতে হবে। তাহলে হর এখানে কত? 9। 9টা আমরা ঠিক রাখবো। আর এই পূর্ণ সংখ্যাটার সাথে এই ভগ্নাংশের লবের সাথে গুণ। এই ভগ্নাংশের লব কত? 4। 4-এর সাথে গুণ হবে কত? 2। 4 গুণ 2। তাহলে 4 দুগুণে 8। আর নিচে হরটা ঠিক থাকবে। তাহলে 9। 9 8। এই ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কেন পরিণত করতে পারি না শিক্ষার্থী বন্ধুরা? কারণ এই ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো না। এরপরে তারপরে এটা লক্ষ্য করি। তারপরে দেওয়া আছে 5 এর 2 গুণ 2। 5 এর 2 গুণ 2। এখন এখানে আমাদের হরটা ঠিক রাখছি 5। 2 এর সাথে কি গুণ হবে? 2। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, নিচে হবে 5। 5-এর উত্তর হবে 5 এর 4। এই ভগ্নাংশটাও প্রকৃত ভগ্নাংশ, তাই একে মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয়নি। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার গুণ হচ্ছে লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ হর। এরপরে লক্ষ্য করি 5 এর 4 গুণ 4। 5 এর 4 গুণ 4। একে কি করে গুণ করব? হর ঠিক রাখবো 5। 4-এর সাথে কি করব? পূর্ণ সংখ্যা গুণ করব। লব হচ্ছে আমাদের 4, তার সাথে পূর্ণ সংখ্যা 4 গুণ 4 গুণ 4 ভাগ 5। 4 4 16 ডিভাইডেড বাই 5। 5-এর তাহলে আমার উত্তর বেরোবে 5 এর 16। এখন যেহেতু এখানে আমার লব বড় হর ছোট, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্রে এবং মিশ্র থেকে অপ্রকৃত করা যায়। তাহলে ভাগ করি। 5 দিয়ে 16কে ভাগ করলে 3 5 15। তাহলে ভাগশেষ থাকতেছে 1। তাহলে এখানে ভাগফল হচ্ছে 3। ভাগশেষ কত? 1। যেহেতু আমরা যখনই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, তখন এই যে ভাগফলটা আছে এই ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা। ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা। তার মানে 3টে হবে পূর্ণ সংখ্যা। আর হর কত এখানে? 5। তাহলে হর সবসময় ঠিকই থাকবে। তাহলে 5 যেহেতু হর, তাহলে হর 5ই হবে। এবং ভাগশেষ যে একটা আছে বা ভাগশেষ যেটা বেরোবে তা হবে কি? লব। তাহলে অ্যান্সার বেরোবে 3 সমস্ত 5 এর 1। উত্তর বেরোবে 3 সমস্ত 5 এর 1। এরপরে দেখো এই সমস্যাটা দেখো। এখানে বলা আছে 10 এর 7 গুণ 8। তাহলে আমরা এখানে গুণ করি। এখানে গুণ করলে সাথে সাথে গুণ হবে কত? 8। নিচে 10 ঠিক থাকবে। তাহলে 4 7। এখানে দেখো এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারবো। যেমন 8কে আমি 2 দিয়ে কাটতে পারি। 4 দুগুণে 8। আর 2 দিয়ে একই জাতীয় সংখ্যা দিয়ে আমি উপর নিচে কাটতে হবে। একই জাতীয় সংখ্যা দিয়ে আমরা উপর নিচে করতে পারি। একই জাতীয় সংখ্যা হলে কেমন? 8কে 2 দিয়ে যায়, আবার 10 দিয়েও 2কে যাবে। তাহলে 2 দিয়ে 10ও যাবে, 2 দিয়ে 8কেও ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে যদি 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 4। যে একই জাতীয় সংখ্যাটা দ্বারা ভাগ করব সে একই জাতীয় সংখ্যাটা আমরা নিব না। তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে হবে 4 এবং 2 দিয়ে 10কে ভাগ করলে 5। এখন গুণ করি। 4 7 28, নিচে 5। ভাগ করলে কত হবে? 5 সমস্ত 5 এর 3। 5 দিয়ে 28কে ভাগ করলে 5 5 25। ভাগফল হবে, ভাগশেষ হবে 3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে 3। 5 ভাগশেষ হবে 3। তাহলে অ্যান্সার বেরোবে 5 সমস্ত 5 এর 3। এরপরে আমরা লক্ষ্য করি এখানে দেখো এই ভগ্নাংশটা লক্ষ্য করি। এখানে আছে 9 এর 4 গুণ 6। 9 এর 4 গুণ 6। তাহলে 4 গুণ 6 হবে, নিচে 9 ঠিক থাকবে। 4 6 24, নিচে 9। আমরা যদি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমাদের হিসাবটা কি হবে? সহজ হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সহজ হবে। আমরা জানি লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এই সংখ্যাগুলোকে, এই লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙাতে হবে যাতে তাদের গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে। তাহলে 24কে ভাঙালে 3 আসতে 24। 3 গুণ 8। 9কে ভাঙালে
3 গুণ 3, তাহলে আমাদের উপর এবং নিচে 3 বাদ যাবে, তাহলে উপরে থাকবে কত 8, নিচে থাকবে কত 3। এই ভগ্নাংশটাকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 3 কে 8 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ থাকতেছে 2, তাহলে 2 সমস্ত 3-এর 2 উত্তর, তাহলে উত্তর হচ্ছে 2 সমস্ত 3-এর 2। এই আলোচনা থেকে আমরা জানলাম ভগ্নাংশকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমাদের হিসাবটা কি হবে, সহজ হবে। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমাদের হিসাবটা কি হবে, সহজ হবে। এরপরে এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করা শিখলাম, সেই গুণ করা থেকে আমরা এখন একটু কথার অঙ্কে যাব, কথার সমস্যা সমাধান করব। তাহলে কথার সমস্যা সমাধান করতে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটি বোর্ডের 4/3 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। একটি বোর্ডে 4/3 বর্গমিটার, একটি বোর্ড দেওয়া আছে যার 4/3 ভাগ বর্গমিটার রঙিন করতে মানে রং করতে 1 ডেসিলিটার কি লাগে, রং লাগে। এখন তাহলে 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার লাগে, এখন দেখো 1 ডেসিমিটার রং দ্বারা কিন্তু আমরা 4/3 বর্গমিটার কি রং করতে পারবো। তাহলে 4 ডেসিলিটার রং দ্বারা কতটুকু করা যাবে তা আমাদের কি করতে হবে, এখানে বের করতে হবে। তা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আমরা ঐকিক নিয়মে অঙ্ক করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে জিনিসটা বের করতে হবে তা সবসময় ডান সাইডে রাখবো। এখানে আমাদের বর্গ মিটার বের করতে হবে, তাহলে বর্গ মিটারটা কখনো কোথায় রাখবো, ডান পাশে রাখবো। তাহলে দেখো এখানে এই কথাটা দেখো, 4/3 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিমিটার রং লাগে, তাহলে এখানে 1 দেওয়া আছে, আবার 4 ডেসিলিটার রং দেওয়া আছে। তাহলে ডেসিলিটার যেই দুইটা একই জাতীয় রাশি দেওয়া থাকবে তার সবসময় কোথায় থাকবে, বাম পাশে। তা সবসময় কোথায় থাকবে, বাম পাশে। যেহেতু এখানেও ডেসিলিটার দেওয়া আছে, এখানেও ডেসিলিটার দেওয়া আছে, তাহলে 1 এবং 4 ডেসিলিটার কোথায় থাকবে, বাম সাইডে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়, 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে কত, 4/3 বর্গমিটার। 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে 4/3 বর্গমিটার। অতএব 4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে কত। এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা মনে রাখতে হবে যে ঐকিক নিয়মের ক্ষেত্রে, এই নিয়মে অঙ্ক করার ক্ষেত্রে যখন আমাদের বেশি লাগবে, তখন আমাদের গুণ করতে হবে, আর যখন কম লাগবে তখন কি করতে হবে, ভাগ করতে হবে। যখন কম লাগবে তখন আমরা ভাগ করব। দেখো 1 ডেসিলিটার রং দ্বারাই আমরা এতটুকু করতে পারতেছি, তাহলে 4 ডেসিলিটার রং দ্বারা অবশ্যই বেশি করতে পারবো, এর চেয়ে বেশি। তাহলে বেশি করতে পারলে এটা আমাদের কি হবে, গুণ হবে। তাহলে 4/3 গুণ 4 বর্গমিটার, তাহলে কি হবে 3 গুণ 4 ডিভাইডেড বাই 4 বর্গমিটার। এখানে দেখো 4 উপরে এবং নিচে একই জাতীয় রাশি আছে, তাহলে বাদ, তাহলে কত 3 বর্গমিটার। তাহলে অ্যান্সার কত, 3 বর্গমিটার। বা 3 দিয়ে আগে 4কে গুণ করি, 3 4 12, 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে, 3 বর্গমিটার। তাহলে উত্তর আমার 3 বর্গমিটার। তাহলে 4 ডেসিলিটার রং দ্বারা আমার কত বর্গমিটার রং করা যাবে, 3 বর্গমিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমাদের বইয়ে যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে পরবর্তী সমস্যা আমরা একটু দেখি। আমাদের পরবর্তী সমস্যায় বলা আছে 1 বাটি পায়েস তৈরি করতে সাথে 2 কিলোগ্রাম চিনি লাগে। 1 বাটি পায়েস তৈরি করতে সাথে 2 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে। একই নিয়ম, যেহেতু আমাদের এখানে দেখো কিলোগ্রাম বাটি, 1 বাটি তার মানে একটি বাটি, 1 বাটি এবং এখানে 14 বাটি দেওয়া আছে, তাহলে এই বাটিটা কোন সাইডে থাকবে, আমাদের বাম পাশে। এবং আমাদের বের করতে বলা হচ্ছে কি, কিলোগ্রাম, তাহলে কিলোগ্রামটা কোথায় থাকবে, ডান পাশে। তাহলে আমরা লিখতে পারি 1 বাটি বা একটি বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে আমার কত গ্রাম, সাথে 2 কিলোগ্রাম, সাথে 2 কিলোগ্রাম। তাহলে এরূপ 14 বাটি তৈরি করতে বেশি লাগবে, কারণ 1 বাটি তৈরি করতে যদি এত লাগে তাহলে 14 বাটি তৈরি করতে অবশ্যই বেশি লাগবে। বেশি লাগলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 2 এর 7 গুণ 14, সাথে 2 গুণ 14, তাহলে আমার হর ঠিক থাকবে, 2 এর সাথে গুণ করতে হবে 14। তাহলে এখানে আমি 14 দুগুণে 28 গুণ করার পর 7 দ্বারা ভাগ করলে 4 7 28, 4 কিলোগ্রাম। বা 7 দিয়ে যদি আমি 14কে কাটি, 7 দুগুণে 14, তখন নিচে আমাদের কিছু থাকবে না, উপরে 2 থাকবে এবং এপাশে কত থাকবে, 2 থাকবে। তাহলে 2 এবং 2 কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ করতে হবে, 2 দুগুণে 4, তাহলে 4 কিলোগ্রাম। উত্তর আমার 4 কিলোগ্রাম। তাহলে 14 বাটি পায়েস তৈরি করতে আমার কত কিলোগ্রাম চিনি লাগবে, 4 কিলোগ্রাম। 14 বাটি পায়েস তৈরি করতে আমার চিনি লাগবে 4 কিলোগ্রাম।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ঐকিক নিয়মের সমস্যা সমাধান করতে গেলে মনে রাখতে হবে যে যা বের করতে হবে আমাদের ডান পাশে রাখবো, এবং যা দেওয়া থাকবে তা হবে বাম পাশে, এবং যদি বেশি হয় তাহলে গুণ করতে হবে এবং কম হলে আমাদের ভাগ করতে হবে। এইভাবে আমরা বইয়ের গুণ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে তা বাছাই করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।